রাত তখন 11:40। উত্তর আটলান্টিকের বরফের সমুদ্রের বুকে ভেসে চলছে মানব ইতিহাসের সবচেয়ে বড় যাত্রাবাহী জাহাজ টাইটানিক। জাহাজে প্রায় 2024 জন যাত্রী ছিলেন। কেউ ঘুমাচ্ছিলেন, কেউ নাচানাচি করছিলেন, কেউ হয়তো জানালার পাশ দিয়ে দাঁড়িয়ে দেখছেন নতুন এক স্বপ্নের দুনিয়া। কেউ জানতোই না আর মাত্র কয়েক সেকেন্ড পরে শেষ হয়ে যাবে সবকিছু। টাইটানিকটা ডুবে যাওয়া শুরু করে, কিন্তু এই ডুবে যাওয়ার কারণে কি শুধু আইসবার্গ ছিল, নাকি এর পিছনে ছিল মানুষের অহংকার, ভুল সিদ্ধান্ত, নকশার ত্রুটি এবং এমন কিছু রহস্য যা আজও পুরোপুরি জানা হয়নি। আজ আমরা সেই সত্যিই জানব। সালটা 1909 সাল। আয়ারল্যান্ডের বেলফাস্ট শহরে হ্যারল্যান্ড অ্যান্ড শিফট মিলে শুরু হয় এক অসাধারণ নির্মাণ কাজ। হোয়াইট স্টার লাইন কোম্পানির উদ্যোগে তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে বিলাসবহুল এবং তার দাবি অনুযায়ী সবচেয়ে নিরাপদ জাহাজ। এবং এর ডিজাইনারে ছিলেন প্রধান ডিজাইনার থমাস অ্যান্ড্রুস। তিনি ছিলেন একজন প্রতিভাবান প্রকৌশলী। তার কাছে ছিল টাইটানিক ছিল শুধু একটি জাহাজ নয়, এটি ছিল তার জীবনের সেরা সৃষ্টি। টাইটানিকের দৈর্ঘ্য ছিল বিশাল, প্রায় 882 ফুট, প্রায় 3টি ফুটবল মাঠের সমান। উচ্চতা ছিল একটি 11তলা ভবনের সমান। ওজন ছিল 46,000 টনেরও বেশি। জাহাজে ছিল প্রায় 4টি চিমনি, 3টি প্রোপেলার, 16টি বড় বড় প্রোপেলার এবং 16টি জলরোধ কম্পোনেন্ট। সে সময় সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এই জাহাজে। এবং প্রথম শ্রেণী যাত্রীদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা, মার্বেলের সিঁড়ি, তুর্কি স্নানঘর, সুইমিং পুল, বিশেষ রেস্তোরাঁ। এটি ছিল জাহাজ ছিল না, এটি ছিল ভাসমান একটি 5 তারা হোটেল। কিন্তু এই বিলাসিতার পিছনে লুকিয়ে ছিল এমন কিছু ত্রুটি যা শেষ পর্যন্ত হাজার হাজার মানুষের জীবন নিয়ে নেবে। 1912 সাল 10 এপ্রিল ইংল্যান্ডের দাউসা বন্দর থেকে টাইটানিক তার প্রথম এবং শেষ যাত্রা শুরু করে। গন্তব্য ছিল আমেরিকা, নিউ ইয়র্ক। জাহাজে উঠেছিলেন ধনী ব্যবসায়ী, ভাতিজ্য প্রতীক মানুষ এবং হাজার হাজার অধিবাসী যারা স্বপ্ন দেখেছেন আমেরিকার নতুন জীবন শুরু করার। কিন্তু জাহাজ বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় ঘটে এক অশুভ ঘটনা। টাইটানিকের বিশাল আকার থেকে সৃষ্টি ঢেউ জাহাজের কাছে একটি জাহাজ ছিল, ছোট্ট জাহাজ এসএস নিউ ইয়র্ক কে প্রায় টেনে এনেছিল। ঢেউয়ের কারণে দুটি জাহাজের মাঝে দূরত্ব ছিল মাত্র কয়েক ফুট। তো অনেকে এটাকে বলে একটি অশুভ সংকেত বলে মনে করেছিলেন। জাহাজের ক্যাপ্টেন ছিলেন এডওয়ার্ড স্টিল। তিনি ছিলেন অভিজ্ঞ, সম্মানিত। এটাই ছিল তার শেষ যাত্রা, অবসর নেওয়ার আগে শেষ ট্রিপ। কিন্তু এই যাত্রা তিনি এমন কিছু সিদ্ধান্ত নেবে যা নিয়ে আজও বিতর্ক চলছে। জাহাজে ছিলেন হোয়াইট স্টার লাইনের মালিক যে ব্রুস ইসমে। তিনি চাইছিলেন টাইটানিক যেন নির্ধারিত সময়ের আগে নিউ ইয়র্কে পৌঁছায়। খবরের কাগজে বড় হেডলাইন হবে, মানুষ চমকে যাবে। এই তাড়াহুড়া, এই অহংকার পরবর্তীতে ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। 14 এপ্রিল 1912 সাল টাইটানিক উত্তর আটলান্টিকের বরফ এলাকায় প্রবেশ করেছে। সেদিন মোট 6টি আইসবার্গ সতর্কবার্তা পাঠানো হয়েছিল বিভিন্ন জাহাজ থেকে। সকালে প্রথম বার্তা আসে, বিকালে আরও একটা আসে এবং সন্ধ্যার পর কয়েকটি আসে। সকালে বার্তাটি লেখা ছিল, পথে আইসবার্গ দেখা গেছে, সাবধানে চলুন। কিন্তু রেডিও অপারেটর জেক ফ্লিস তখন ব্যস্ত ছিলেন যাত্রীদের ব্যক্তিগত বার্তা পাঠাতে। এটা ছিল সেদিনকার এবং তখনকার দিনে ওয়্যারলেস রেডিও ছিল যাত্রীদের জন্য বিনোদন মাধ্যম। রাত 10টার দিকের কাছে জাহাজ ক্যালিফোর্নিয়া একটি যাত্রা পাঠায় আর তারা বলে, আমরা বরফে আটকে গেছি, আপনার কাছাকাছি আইসবার্গ আছে, সাবধানে চলুন। ফিলিপস তখনও যাত্রীদেরকে নিয়ে ব্যস্ত। তিনি বিরক্ত ছিল, বললেন, আমি ব্যস্ত আছি যাত্রীদের সাথে। এই যে একটি উত্তর, একটি বিরক্তিকর, হয়তো এটাই ছিল টাইটানিকের ভাগ্য নির্ধারণের মুহূর্ত, কারণ ক্যালিফোর্নিয়া তখন মাত্র 16 কিলোমিটার দূরে ছিল। এখন আসি আরেকটি অবিশ্বাস্য ঘটনা। টাইটানিকের সবচেয়ে উঁচু পর্যবেক্ষণ টাওয়ারে 2টি প্রহরী থাকতেন। তাদের কাজ ছিল সামনে কোনো বিপদ দেখা গেলে সঙ্গে সঙ্গে সংকেত দেওয়া। রাত তখন 11:39। ফেন্ডিক ফ্লিট এবং রেন্ডিজেট টাওয়ারে দাঁড়িয়ে আছেন। হঠাৎ অন্ধকারে একটি বিশাল কালো ছায়া দেখতে পান। তিনি তৎক্ষণিক ঘন্টা বাজান 3 বার। ব্রিজে ফোন করেন এবং বলেন, সামনে আইসবার্গ। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, তারা কি আগে দেখতে পারতেন কিনা? হ্যাঁ, অবশ্যই তারা আগে দেখতে পারতেন, কারণ যা জানা গেছে তা হলো টাওয়ারের লকারে এবং বক্সের মধ্যে দূরবীন রাখা ছিল। কিন্তু সেই বক্সের চাবি ছিল সেকেন্ড অফিস ডেলডিভ প্লেয়ারের কাছে।
আর ফ্লেয়ার শেষ পর্যন্ত জাহাজে না উঠে নামিয়ে দেওয়া হয়েছিল। চাবিটা তার পকেটেই ছিল। একটি চাবি, একটি ভুলে যাওয়ার চাবি হয়তো একটি পার্থক্য করে দিয়েছে কয়েকশো মানুষের জীবন মৃত্যুতে। রাত 11:39। ফ্লেটের ফোন পেয়ে ব্রিজের অফিসার মার্ডক তাৎক্ষণিক নির্দেশ দেন, শিপ সর্বোচ্চ গতিতে বাম দিকে ঘোরাও। একই সাথে আদেশ দেন, ইঞ্জিন বন্ধ করে দাও, রিভার্সে দাও। এখানে ঘটে সবচেয়ে বড় ভুল। জাহাজে চলে পানির গতি প্রবাহে। প্রোপেলার যত জোরে চড়ে পানি ঠেলে, রাস্তার রাডার যত শক্তিশালী কাজ করে, কিন্তু যখন রিভার্স চালু হলো, প্রোপেলার উল্টো দিকে ঘুরতে শুরু করলো। পানির প্রবাহ এলোমেলো হয়ে গেল, রাডারের কার্যক্ষমতা এলোমেলো হয়ে গেল। টাইটানিকের সামনে ছিল মাত্র 37 সেকেন্ড। হ্যাঁ, মাত্র 37 সেকেন্ড। এখানে 46,000 টনের জাহাজকে ঘুরিয়ে ফেলা একেবারে অসম্ভব ছিল। প্রায় 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ড, এভাবে সময়গুলো চলে গেল। জাহাজের সামনের অংশ আইসবার্গের গায়ে আঘাত করলো, কিন্তু এই ধাক্কাটা এত জোরালো ছিল না যতক্ষণ যাত্রীরা টেরও পাননি। কেউ ভেবেছিলেন হয়তো এটি নোঙর ফেলার শব্দ হচ্ছে। জাহাজের নিচের অংশ পানির কাছাকাছি এবং আইসবার্গের তলা অদৃশ্য। একটানা 300 ফুট ধরে জাহাজ গায়ে আছড়ে গিয়েছে। বরফ সে আছড়ে জাহাজের 6টি জলবোধ কক্ষ ভেঙে যায়। এখানে একটি কথা বলি, যেটা অনেকেই জানেন না। টাইটানিক তৈরিতে ব্যবহার করা হয়েছে 30 লাখের বেশি রিভেট। রিভেট হলো একটি ধাতব পেরেক যা জাহাজের বিশাল স্টিল প্লেটগুলো একসাথে ধরে রাখা সাহায্য করে। জাহাজের মাঝের অংশে ব্যবহার হয়েছিল স্টিলের রিভেট, কিন্তু সামনের এবং পিছনের অংশ যেখানে ব্যবহার করা হয়েছে আইসবার্গ, ওখানেই আঘাত করেছে। সেখানে ব্যবহার করেছিল লোহার রিভেট। সমুদ্রের পানি তখন ছিল শূন্যর নিচে, -2 ডিগ্রি সেলসিয়াসে। এই ঠান্ডা লোহা হয়ে যায় ডাঙ্গর। আঘাতের স্টিল বেঁকে যায়, কিন্তু লোহা ভেঙে যায়। ধাক্কার সময় ঠিক এটাই হয়েছিল। স্টিলের প্লেট ভাঁজ হয়েছিল, কিন্তু লোহার রিভেট ফটফট করে ভেঙে গিয়েছিল। ফলে দুইটি প্লেটের মাঝে হুড় করে পানি ঢুকে যায়। ধাক্কার পরপরে ডিজাইনার থামস অ্যান্ড্রুস নিচে পরিদর্শনে যান। তিনি দেখেন 6টি কম্পোনেন্টে পানি ঢুকেছে। তার ডিজাইনের সাহায্যে 6টির মধ্যে থেকে 6টি ডুবে গেছে। কিন্তু জাহাজের সর্বোচ্চ 4টি কম্পোনেন্ট ক্ষতিগ্রস্ত হলে আর ভাসতে পারতো না। কিন্তু 6টি কিভাবে সম্ভব? তাই ক্যাপ্টেনকে বলেন, এই জাহাজটি ডুবে যাওয়ার মাত্র 1 থেকে 2 ঘন্টা সময় আছে। এবার বলি সবচেয়ে হৃদয়বাহক অধ্যায়ের কথা। টাইটানিকে মোট লাইফবোট ছিল 20টি। এগুলোতে সর্বোচ্চ 1178 জন উঠতে পারত, কিন্তু জাহাজে যাত্রী ছিল 2224 জন। মানে প্রথম থেকে অর্ধেক মানুষ কোনো জাহাজে উঠতে পারতেন না। কিন্তু আরও ভয়াবহ সত্য হলো 20টি নৌকা যে 1178 জন উঠতে পারতেন, তাদের মাত্র 705 জন বাঁচানো সম্ভব হয়েছে। কারণ আতঙ্ক, তাড়াহুড়া এবং বিভ্রান্তিতে অনেকে নৌকা অর্ধেক খালিতেই থেকে নেমে যায়। প্রথম লাইফবোটটি ছিল 65 জনের, কিন্তু নামানো হয় মাত্র 28 জন নিয়ে। কিন্তু কেন? কারণ এগুলোতে তখন বিশ্বাস করেননি জাহাজ ডুববে। তারা ভেবেছিলেন ছোট নৌকায় বসে থাকার চেয়ে এটি বিশাল জাহাজে নিরাপদ। এটা ছিল মানব প্রকৃতি এক করুণ দিক। সুবিধার মধ্যে থেকে মানুষ শুধু বিপদ বুঝতে পারে না। অফিসার নির্দেশ দেন, আগে নারী, শিশু, 3য় শ্রেণীর যাত্রীরা জাহাজের দিকে আটকা পড়েছিল। অনেকে পথ চেনেন না, অনেকে ভাষাই বুঝতেন না। সেদিন প্রথম শ্রেণীর পুরুষদের মৃত্যুর হার ছিল 33% এবং 3য় শ্রেণীর মৃত্যুর হার ছিল 75%। অর্থাৎ টাইটানিক মৃত্যু ছিল শ্রেণীভেদে। রাত 11:45। টাইটানিক ধীরে ধীরে কাত হয়ে যাচ্ছে, সামনের অংশ পানিতে তলিয়ে যাচ্ছে। এই সময় জাহাজের ব্যান্ড দল ডেক বাজনা বাজতেই আছে। শেষ পর্যন্ত মানুষকে শান্ত রাখার জন্য। নিজেরা জানতেন তারা আর বাঁচবেন না। নিচের অন্ধকারে ইঞ্জিন রুম। শ্রমিকরা শেষ পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ চালু রেখেছিলেন। পানি ক্রমাগত বাড়ছে, পালিয়ে যাওয়ার সুযোগ কমে যাচ্ছে। তবুও তারা থেকে গেছেন, কারণ বিদ্যুৎ থাকলে আলো জ্বলবে, আলো থাকলে মানুষ পথ দেখবে, আর পথ দেখলে হয়তো মানুষ একটু বেশি বাঁচবে। রাত
2:17 জাহাজের আলো নিভে যায়। মাত্র 7 মিনিট পরে রাত 2:20 টাইটানিক দুটো ভাঙনে ভেঙে যায়, চিরতরে ডুবে যায় আটলান্টিকের গভীরে। এখন বলি এমন এক ঘটনার কথা যা এখনো মানুষকে কাঁদিয়ে দেয়। টাইটানিক ডুবে গেছে, মানুষ সমুদ্রের দিকে ঝাঁপ দিয়েছে, ফলে অনেকে ভাসছে, সমুদ্রের জন্য চিৎকার করছে। আর মাত্র 16 কিলোমিটার দূরে একটি জাহাজ নোঙর করা ছিল। সেই জাহাজের নাম ছিল SS ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়ার ডেক অফিসার হারবার্ট স্টান দূর কিছু আলো দেখতে পান। সেই আলো অদ্ভুতভাবে কাত হয়ে যাচ্ছিল, সংকেত ছিল রকেট উঠছিল। কিন্তু ক্যাপ্টেন স্ট্যানিলককে জানান, তিনি বলেন এটি তো সাদা রকেট আকাশে ফুটছে। সাদা রকেট মানে বিনোদনমূলক, লাল রকেট মানে বিপদমূলক। কিন্তু টাইটানিক সেই রাতে কোনো রঙিন রকেট ছিল না, তাই তারা সাদা রকেট ব্যবহার করছিল। ক্যালিফোর্নিয়ার রেডিও অপারেটর সে তখন ঘুমাচ্ছিল। রাত 11টার পরও সে রেডিও বন্ধ করে দিয়েছে। কিন্তু সেই রেডিও চালু থাকলে হয়তো ক্যাপ্টেন একটি সতর্কবার্তা পেতেন। আর যদি মাত্র 16 কিলোমিটার পথ পাড়ি দিয়ে হয়তো হাজার হাজার মানুষ বেঁচে যেত সেদিন। টাইটানিকের SOS সংকেত পেয়ে সবচেয়ে আগায় সাড়া দেন RMC কারপাথিয়া। জাহাজটি ছিল তখন 107 কিলোমিটার দূরে। তাদের ক্যাপ্টেন আধার রেস্টার সংকেত পাওয়ার মাত্র সঙ্গে সঙ্গে জাহাজটি ঘুরিয়ে দেন। ইঞ্জিন সর্বোচ্চ গতিতে চালানো হয়। পথে 3টে আইসবার্গ পার হয়ে যায়, তবুও থামেননি। কারপাথিয়া পৌঁছান রাত 4:10। টাইটানিক ডুবে গিয়েছিল রাত 2:20। প্রায় 2 ঘন্টার ব্যবধানে ঠান্ডা পানিতে ভাসমান থাকা মানুষগুলো আর নেই, সমুদ্রে নিয়ে গেছে। কারপাথিয়া মোট 705 জনকে বাঁচানো সম্ভব হয়েছে। টাইটানিক ডোবার পর পৃথিবীতে আর আগের মতো চলেনি। এই দুর্ঘটনার পরে তৈরি হয় কিছু নিয়ম যা আজও পালিত হয়। লাইফবোট আইন। এরপর থেকে নিয়ম হলো প্রতিটি জাহাজেই সব যাত্রীদের জন্য লাইফবোট থাকা একেবারে পরিহার্য। 24 ঘন্টার রেডিও ওয়াচ। এরপর থেকে সবচেয়ে বড় বড় জাহাজগুলোতে 24 ঘন্টার রেডিও ওয়াচ চালু করা বাধ্যতামূলক। আইস প্যাট্রোল। 1914 সালে তৈরি হয় ইন্টারন্যাশনাল আইস প্যাট্রোল। আজও উত্তর আটলান্টিকা আইসবার্গ নিয়ে পর্যবেক্ষণ করছে। জাহাজ পরিদর্শন এবং নিরাপত্তা বিধি সলস সেফটি অফ লাইফ সি চুক্তি তৈরি হয়। এটি আজও আন্তর্জাতিক সমুদ্র পরিবহন ভিত্তি। টাইটানিকের 1500 জনের মৃত্যুতে বৃথা যায়নি। তাদের মৃত্যু থেকে পৃথিবী শিখেছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবন রক্ষা করছে প্রতিনিয়ত। 1985 সাল। ঘটনার 73 বছর পর অনুসন্ধানে ডক্টর রবার্ট বেলাট প্রথম টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পান, সমুদ্রের তলায় প্রায় 3800 মিটার দূরে। সেই ছবিতে দেখা যায় সেই ছবি দেখে পৃথিবী থমকে গিয়েছিল। জাহাজে বিশাল 2টি দেহ 2 ভাগে পড়েছিল। চারপাশে ছড়িয়ে আসে জুতা, চশমা, পুতুল এবং বাসনপত্র। এই জিনিসপত্রগুলো সেই সময় মানুষকার, যারা 1912 সালে টাইটানিকের স্বপ্ন দেখছিল নিউ ইয়র্কে যাবে। একটি বিশেষ দৃশ্যের মাধ্যমে সমুদ্রের 2টি ছোট ছোট জুতো পাশাপাশি পড়েছিল। কোনো একটি শিশুর জুতোর ভিতরে কিচ্ছু নেই, কারণ মানুষের শরীর সমুদ্রের গভীরে থাকে না, কিন্তু এই জুতো থাকে। সেই জুতো যেন বলছে আমরা ছিলাম। এই পুরো ঘটনায় আমরা সবচেয়ে বেশি মনে পড়ে অ্যান্ডার্স থামসের কথা। তিনি এই জাহাজ বানিয়েছিলেন তার নিজের সন্তানের মতন, আর সেই জাহাজ ধ্বংস নিজের চোখে দেখছেন। জাহাজ ডুবছিল, লাইফবোট নামছিল। কেউ দেখছেন অ্যান্ড্রুজ ধূমপান করছে কক্ষে বসে বসে, মাথা নিচু করে, হাত লাইফবোট, কোনো কিছু নেই। লাইফবোটও তিনি নেননি, কেউ তাকে চলেও যেতে বলেননি সেদিন। তিনি নিজেকে দায়ী মনে করছিলেন। তিনি ভেবেছিলেন এই ডিজাইনটি কী ত্রুটি ছিল আমরা জানি না, কিন্তু তিনি এই রাতে জাহাজের সাথে ডুবে গেছেন। তার বয়সও খুবই কম ছিল, 39 বছর। এতক্ষণ ধরে আপনি শুনছিলেন টাইটানিকের পুরো ইতিহাস। এখন আসি শেষ দিকে। টাইটানিক কি বাঁচানো যেত? গবেষণারা বলছেন হ্যাঁ, অন্তত আংশিকভাবে বাঁচানো যেত। যদি রিভার্সে না গিয়ে শুধু ঘুরিয়ে দেওয়া হতো, হয়তো আইসবার্গ এড়ানো সম্ভব ছিল। যদি দূরবীনের চাবি থাকতো, আগেই দেখা যেত, বাঁচানো যেত। যদি সতর্কবার্তা গুরুত্ব দেওয়া হতো, গতি কমানো যেত, তাহলে জাহাজটিকে বাঁচানো যেত। যদি ক্যালিফোর্নিয়া সাড়া দিত, তাহলে হাজার মানুষ বেঁচে যেত। যদি পর্যাপ্ত লাইফবোট থাকতো, মৃত্যুর হার কমে যেত। কিন্তু এই যদিগুলো আর কাজে আসে না। যা হয়ে যায় তা হয়ে যায়।
টাইটানিক ট্র্যাজেডি আমাদেরকে এটাই শিক্ষায়, প্রযুক্তি যতই উন্নত হোক, মানুষের অহংকার, অসতর্কতা আর ভুল সিদ্ধান্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে। টাইটানিক এক অভাবনীয় ছিল, কিন্তু এক অডোবনীয় কোনো পরিবর্তন এই পরিকল্পনা নিখুঁত খুঁজে পায় না, কোনো মানুষের ভুলের ঊর্ধ্বে নয়। আজ 100 বছর বেশি পরে সমুদ্রের গভীরে শুয়ে আছে এই জাহাজটি, ধীরে ধীরে ভেঙে পড়ছে। একদিন হয়তো সমুদ্রের সাথে মিশে যাবে, কিন্তু সেই 1500 মানুষের গল্প, এই ব্র্যান্ডের সুর, সেই ইঞ্জিনের রুমের শ্রমিকদের আত্মত্যাগ, এই ছোট ছোট মেয়েদের জুতোগুলো, এগুলো আর কখনো ভোলা যাবে না। তাহলে আপনি কি মনে করেন, টাইটানিক কি সত্যি বাঁচানো যেত, নাকি এটি ছিল একটি অনিবার্য পরিণতি? আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও অজানার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।